আমাদের মনে নোংরা চিন্তা কেন আসে আমরা চাই না, তারপরেও এই সমস্ত চিন্তা আমাদের মনে আসতে থাকে। আর এমনটা কেন হয়? আমাদের মন আমাদের সবচেয়ে বড় বন্ধু, আবার আমাদের মনেই হলো সবথেকে বড় শত্রু। যখন আমরা মনের কথার মতন চলব তখন এই মন আমাদেরকে ভুল রাস্তায় নিয়ে যাবে, কিন্তু যখন আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারব তখন এই মনের দ্বারায় আমরা জীবনের সবকিছু অর্জন করতে পারব। আমরা আমাদের মনের মধ্যে আসা নোংরা চিন্তা আটকানোর চেষ্টা করি, কিন্তু যত বেশি আমরা এই চিন্তাকে আটকানোর চেষ্টা করি তত বেশি এই আমাদের মধ্যে বেশি আশা শুরু হয়ে যায়। আপনি যে জিনিস থেকে যত দূরে পালানোর চেষ্টা করবেন তত বেশি সেটা আপনার কাছে চলে আসে। আর এই কারণে ওই জিনিস থেকে পালিয়ে না গিয়ে আপনি সেটাকে নিয়ন্ত্রণ করা শিখুন। একবার একটি যুবক ছেলে আশ্রমের একটি গুরুজি কাছে চলে যায় আর ওই গুরুজিকে বলে, গুরুজি, আমার সব সময় নোংরা চিন্তা কেন আসে? আমি চাই না আমার মনে এত নোংরা চিন্তা আসুক, কিন্তু তারপরেও আমার মনে সব সময় কামবাসনার কথা চলতে থাকে আর আমি এই সব কিছু সম্পর্কে চিন্তা করতে গিয়ে অনেক বেশি সমস্যার মধ্যে পড়ে যায়। আমার এনার্জি এবং সময় নষ্ট হয় যায় আর এই চিন্তার কারণে আমি কখনো শান্ত থাকতে পারি না। এছাড়া আমি যখনই কোন স্ত্রীকে দেখে তখন আমি আর নিয়ন্ত্রণ করতে পারি না। এরপরে ওই গুরুজি একটু হাসে আর ওই ছেলেটিকে জিজ্ঞাসা করে, তুমি কি এটা জানো কাম বাসনা কাকে বলে? এরপরে ওই যুবক ছেলেটি উত্তর দেয়, গুরুজি, আমি তো সঠিকভাবে জানি না এই কাম বাসনাটা কি, কিন্তু হ্যাঁ, এটা যাই হোক না কেন এটা খুব খারাপ একটি জিনিস। এরপরে ওই গুরুজি বলে, সবার আগে তোমাকে একটা বুঝতে হবে, প্রাকৃতিকভাবে যাই কিছু আমাদের ভিতর আছে সেটা খারাপ হতে পারে না। আমাদের জীবনে সেটার কোনো না কোনো প্রিয়জনতার আছে। বাসনা খারাপ কিছু নয়, এটা হলো আমাদের মনের ভিতরে একটি ভাবনা যেটা আমাদের মধ্যে কোনো একটি জিনিসের অভাব অনুভব করায়। যেমন যদি তোমার কাছে টাকার অভাব থাকে তাহলে তোমার মধ্যে যে টাকার বাসনা উৎপন্ন হয়ে যাবে। আর এর অর্থ এটা নাই যে এই বাসনাটা খারাপ, বরং এটা হলো আমাদের মনের এক রকমের প্রয়োজনীয়তা। আর যখনই প্রয়োজনীয়তা শারীরিক হয় তখন আমরা সেটাকে কাম বাসনাটা বলে থাকি। এরপরে ওই যুবক ছেলেটি গুরুজিকে বলে, গুরুজি, আমি কাম বাসনাটা কি সেটা তো আমি বুঝতে পারলাম, কিন্তু এখন আপনি আমাকে এটা বলুন এটা কিভাবে আমাদের মধ্যে আছে আর কিভাবে এখান থেকে মুক্তি পাবো? এরপরে গুরুজি বলে, কাম বাসনা অন্য কোথাও থেকে আসে না, এটা আমাদের ভিতরেই থাকে আর এটা আমাদের ভিতরে থাকা অনেক বেশি প্রয়োজন আছে, কারণ এটা না থাকলে মানবজাতির বিস্তার হতে পারত না। এরপরে ওই যুবক ছেলেটি জিজ্ঞাসা করে, যদি এটা আমাদের ভিতরে থাকে আর এটা যদি আমাদের প্রয়োজন হয় তাহলে মানুষ এটাকে খারাপ কেন মনে করে? এরপরে গুরুজি বলেন, এটাই হলো সমস্যা। আজ মানুষ কাম বাসনাকে ভুলভাবে বুঝেছে আর এই কারণে মানুষটাকে লুকিয়ে রাখার এবং দাবিয়ে রাখার চেষ্টা করে। কাম বাসনাটা ভুল নয়, বরং এটাকে খারাপভাবে ব্যবহার করাটা হলো ভুল। মানুষ যাকে পছন্দ করে তার জন্যই বাঁচা শুরু করে, তার সম্পর্কে সব সময় চিন্তা করে, কিন্তু ওই সবকিছু হলো ভুল। ওই গুরুজি ছেলেটিকে বলে, তুমি কি জানো পৃথিবীর প্রতিটা প্রাণের মধ্যেই কামবাসনাটা আছে? তখন ছেলেটি বলে, হ্যাঁ, আমি এটা জানি, কারণ তারাও তো নিজের প্রজাতিকে বাড়ানো চাই। এরপরে গুরুজি বলেন, তাহলে আমরা কেন অন্য প্রাণের কামবাসনাকে খারাপ মনে করি না? এরপরে ওই ছেলেটি বলে, গুরুজি, আমি তো সেটা জানি না, আপনি আমাকে বলুন। এরপরে গুরুজি বলেন, অন্য প্রাণীরা নিচের কাম বাসনাটা আনন্দের জন্য ব্যবহার করে না, বরং এরা কেবলমাত্র নিজের প্রজাতিকে বাড়ানোর জন্য এটা ব্যবহার করে। অন্য প্রাণীদেরকে এই প্রকৃতি এতটা বুদ্ধি দেয়নি যে তারা এই কামবাসনাকে নিজের সুখের জন্য ব্যবহার করবে। অন্যদিকে মানুষ নিজের বুদ্ধির সাহায্যে প্রকৃতিতে পাওয়ার প্রত্যেকটি জিনিসকে নিজের সুখের জন্য ব্যবহার করে, আর এই কারণে মানুষ নিজে এই কাম বাসনাকে সুখের একটি জিনিস তৈরি করে নিয়েছে। যদিও এই প্রকৃতি এটা আমাদেরকে বংশবৃদ্ধি করার জন্য দিয়েছে, কিন্তু মানুষ এটাকে নিজের জীবনের একটি লক্ষ্য তৈরি করে নিয়েছে, আর এইভাবে কামবাসনার প্রতি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাটাই হলো ভুল। এরপরে ওই যুবক ছেলেটি গুরুজিকে জিজ্ঞাসা করে, গুরুজি, কিন্তু আমরা ওই কাম বাসনাকে নিয়ন্ত্রণ কেন করতে পারি না? এরপরে গুরুজি বলেন, এখন আমি তোমাকে ছোট্ট একটি গল্প বলবো আর সেটা খুবই মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এরপরে গুরুজি বলেন, একটি আশ্রমে থাকার শিষ্য প্রতিদিন পাশের একটি গ্রামে ভিক্ষা করার জন্য যেত। যে গ্রামে শিষ্যটি ভিক্ষা করার জন্য যেত ওই রাস্তাতে একটি নদী ছিল। আর একদিন ওই শিষ্যটি দেখতে পায় যে একটি ছেলে গাছের পিছনে লুকিয়ে কিছু একটা দেখছে। এরপরে ওই শিষ্যটি ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি গাছের পিছনে লুকিয়ে কি দেখছো? তখন ওই ছেলেটি বলে, আপনি কি দেখতে পাচ্ছেন না আমি কি দেখছি? এরপরে ওই শিষ্যটি নদীর দিকে তাকায়, সেখানে দেখতে পায় কিছু মেয়ে নদীতে জল নিতে এসেছে। এরপরে ওই শিষ্যটি ছেলেটিকে বলে, নদীতে তো কিছু মেয়ে জল নিতে এসেছে, আর এখানে লুকিয়ে দেখার কি আছে? এরপরে ওই ছেলেটি শিষ্যটিকে বলে, আপনি কি বুঝতে পারছেন না আমি এখানে দেখছি? একবার ভালো করে দেখুন ওই মেয়েগুলো কত সুন্দর, তারা কিভাবে নদীতে জল নিচ্ছে। একবার ওই মেয়েগুলোর শরীরটা দেখুন,
দেখুন একবার ওই মেয়েগুলো খুব সুন্দর, মুখগুলো দেখুন। এরপরে শিষ্যটি পুনরায় নদীর দিকে তাকায় আর এইবারে ওই শিষ্যটি অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে। এতক্ষণ পর্যন্ত শিষ্যটি কোনো কিছুই দেখতে পারছিল না, এতক্ষণ পর্যন্ত শিষ্যটির মনে কোনো রকমের ভয় ছিল না, কিন্তু এখন ওই শিষ্যটি লুকানো শুরু করে আর ওই মেয়েগুলোকে দেখা শুরু করে যেন ওই শিষ্যটি কোনো অপরাধ করছে। আর কিছুক্ষণ পর্যন্ত ওই মেয়েগুলোকে দেখার পরে শিষ্যটি বুঝতে পারে যে আমি এটা কি করছি, আমি যেটাই করছি এটা ঠিক নয়, আমার এখান থেকে চলে যাওয়ার উচিত। আর এর পরে ওই শিষ্যটি দ্রুত সেখান থেকে চলে যায়। শিষ্যটি যখন আশ্রমে পৌঁছে যায়, আশ্রমে ফেরার পরে শিষ্যটি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ওই শিষ্যটি দৃশ্য দেখে এসেছে, এই দৃশ্যগুলো শিষ্যটির চোখের সামনে যেন বারবার চলে আসছে। শিষ্যটির মনে বারবার ওই দৃশ্যগুলো দেখার ইচ্ছে জাগছে। শিষ্যটি কোনো কাজে নিজের মনোযোগ দিতে পারছিল না। আর পরের দিন সকাল হবার পরে দ্রুত ভিক্ষা করার জন্য শিষ্যটি আশ্রম থেকে বেরিয়ে যায় আর নদীর ধারে থাকা গাছের পিছনে লুকিয়ে মেয়েগুলোকে দেখা শুরু করে। আর এখন প্রতিদিন শিষ্যটি এই সমস্ত কাজ করা শুরু করে। এখন ওই শিষ্যটি কোনো কাজে আর মনোযোগ দিতে পারত না। ওই শিষ্যটি সবসময় কিছু না কিছু চিন্তা করত। শিষ্যটি আশ্রমের কোনো কাজের ঠিক করে করতে পারছিল না। এছাড়া যখন গুরুজি ওই শিষ্যদের শিক্ষা দিতেন তখনও ওই শিষ্যটি মন অন্যদিকে থাকত। গুরুজি উনার শিষ্য এই পরিবর্তনটা বুঝতে পারেন আর পরের দিন ওই শিষ্যটিকে গুরুজি নিজের কাছে ডেকে পাঠান আর ওই শিষ্যটিকে বলেন, আজ থেকে আমিও তোমার সঙ্গে ভিক্ষা করার জন্য যাব। এরপরে শিষ্যটি গুরুজিকে মানা করে আর বলে, গুরুজি আপনি কেন চিন্তা করছেন, আমি একাই ভিক্ষা করে নিয়ে আসব। এরপরে গুরুজি বলে, ঠিক আছে তুমি একা ভিক্ষা করার জন্য যাবে। এরপরে ওই শিষ্যটি ভিক্ষা করার জন্য বেরিয়ে যায় আর ওই শিষ্যটি চলে যাওয়ার কিছুক্ষণ পরে গুরুজি আশ্রম থেকে বেরিয়ে আসে আর ওই শিষ্যের পিছনে যাওয়া শুরু করে এটা দেখার জন্য যে শিষ্যটি কোথায় যায়, কার সঙ্গে দেখা করে। কিছু দূর যাওয়ার পরে গুরুজি দেখতে পায় ওই শিষ্যটি একটি ছেলের সঙ্গে একটি গাছের পিছনে লুকিয়ে অপরাধের মতন কিছু দেখছে। এরপরে গুরুজি ওনার শিষ্যর পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে এটা দেখার জন্য যে ওনার শিষ্য কি এমন দেখছে যার জন্য সেই গাছের পিছনে অপরাধের মতন লুকিয়ে আছে। এরপরে গুরুজি দেখতে পায় ওনার শিষ্য গাছের পিছনে লুকিয়ে নদীতে জল নিতে আসা মেয়েদেরকে দেখছে। এরপরে ওই গুরুজি শিষ্যটিকে বলে, তুমি কি ওই মেয়েগুলোকে দেখছো? এটা শোনার পরে ওই শিষ্যটি ভয় পেয়ে যায়। শিষ্যটি ভাবে এখন হয়তো তাকে গুরুজি অনেক শাস্তি দেবে, কিন্তু গুরুজি ওনার শিষ্যকে কিছুই বলেননি আর চুপচাপ শিষ্যটিকে সঙ্গে নিয়ে আশ্রমে ফিরে আসে। আশ্রমে ফেরার পরে গুরুজি শিষ্যটিকে নিজের কাছে ডেকে বলে, এটা হলো স্বাভাবিক একটি জিনিস, কোনো অপরাধ নেই, মেয়েদেরকে দেখাটা স্বাভাবিক একটি বিষয়, কিন্তু যদি তুমি কামবাসনা তোমার মনে স্থায়ী করে নাও আর এটা তোমার কাজের উপরে প্রভাব ফেলে, এটা তখন সমস্যা তৈরি করবে। তোমাকে তোমার মনকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আর তোমাকে বুঝতে হবে তোমার এই অনুভূতিটা হলো প্রাকৃতিক একটি অনুভূতি। তোমাকে কেবল তোমার এই অনুভূতিটাকে সঠিক জিনিসটা দুষ্মা দিতে হবে, কারণ এই কামবাসনা ভুল নয়, কিন্তু এটাকে তোমার নিয়ন্ত্রণে রাখতে হবে। এটাকে নিয়ন্ত্রণে রেখে তোমার জীবনে অন্য গুরুত্বপূর্ণ কাজগুলোর উপরে মনোযোগ দিতে হবে। আর এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, আমাদের কোনো অনুভূতিকে দাবিয়ে রাখার দরকার নেই, বরং সেই অনুভূতি তাকে বুঝা এবং সেটাকে একটি সঠিক দিক নিয়ে শোনা দেওয়ার প্রয়োজন আছে। কামবাসনাটাকে সাধারণ একটি জিনিস, কিন্তু এটাকে নিয়ন্ত্রণে রাখা নিজের জীবনে অন্য গুরুত্বপূর্ণ কাজের উপরে মনোযোগ দেওয়ায় একটি বুদ্ধিমান মানুষের কাজ। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও শেয়ার ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।